Hello, assalamu alaikum, guys. I hope all of you are well and back to doing classes. Today we're gonna start chapter 11. In the last class we finished chapter 10, which was sinusoidal steady state analysis, and today we're gonna start chapter 11, and the name of today's chapter is AC power analysis. ফার্স্ট আমরা একটা মোটিভেশনের ডোজ দিয়ে শুরু করি। আল হানিফ উমর ইবন বলছিলেন যে 4 things do not come back: the spoken word, the sped arrow, time passed and the neglected opportunity. এখন আপনারা একটা খারাপ টাইম পাস করতেছেন, সবাই খারাপ টাইম পাস করতেছি, বাট আপনাদের উচিত এই টাইমটাকে কাজে লাগানো। যে ভিডিওগুলো বানাচ্ছি দয়া করে সেগুলো দেখবেন, আপনাদের জন্য এগুলো বানানো হয়। আচ্ছা, টুডে's contents আর এই চ্যাপ্টার এসি পাওয়ার অ্যানালাইসিসের কন্টেন্টগুলো থাকবে: ইন্ট্রোডাকশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার, ইফেক্টিভ or RMS value. Effective and RMS value are the same thing. Apparent power and power factor, complex power, conservation of AC power, power factor correction, and to finish things off we're gonna see 2 applications: power measurement and electricity consumption cost. And as always for this course we're gonna follow the reference book Fundamentals of Electric Circuits by Alexander and Sadiku. Okay, introduction. Slide number 4. Electric power is obtained by converting energy from other sources, and these sources can be fossil fuels, gas, oil, coal, nuclear fuel, uranium, hydro energy, water falling from through a head or from a high level, geothermal energy, hot water, steam, wind energy, tidal energy, and biomass energy. And these various ways of generating electric power are studied in detail in the field of power engineering. And for power and engineering we need to analyze our power. An electrical engineer should be familiar with the analysis, generation, transmission, distribution and cost of electric power. And needless to say আমাদের আরও অনেকগুলো কাজ করতে হবে, যেমন মেইনটেনেন্স, রিসার্চ, ডাটা অ্যাকুইজিশন মানে তথ্য গ্যাদার করা, যেটা এসব কাজও পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। আর ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইজ আ লার্জ এমপ্লয়ার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। এই যে পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, এগুলাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা কাজের একটা জায়গা, মানে ওরাই বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে এমপ্লয় করে। মানে আমরা এতদিন ধরে আওয়ার এফোর্ট হ্যাজ বিন সো ফার দ্যাট মানে আমরা ভোল্টেজ আর কারেন্ট নিয়ে পড়েছিলাম, ভোল্টেজ আর কারেন্টই মেজার করছি। আমাদের এই চ্যাপ্টার থেকে মেইন কনসার্ন থাকবে পাওয়ার অ্যানালাইসিস করা। Power is the most important quantity in electric utilities, electronic and communication systems. Every electrical device has a power rating. Fan, light, motor, তারপর এসি, ফ্রিজ, সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসেরই একটা পাওয়ার রেটিং থাকে। যে পাওয়ার রেটিংটা এটা এই ইলেকট্রিক্যাল ডিভাইস বা অ্যাপ্লায়েন্সগুলো চলতে এই পাওয়ার রেটিংটা মেনটেন করতে হয়। আবার পাওয়ার রেটিংয়ের বেশি যদি আপনি সাপ্লাই করেন তাহলে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটার পার্মানেন্ট ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকে। অ্যান্ড মোস্ট কমন ফর্ম অফ ইলেকট্রিক পাওয়ার ইজ 50 or 60 Hz AC power. In our country it's 50 Hz AC power. And needless to say যে আমরা কেন AC পাওয়ার ইউজ করতেছি, কারণ এসি পাওয়ার ছাড়া এসি ছাড়া
অল্টারনেটিং কারেন্ট ছাড়া আমাদের ট্রান্সফরমার দিয়ে আমরা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন সেটা পাবো না, কারণ ডিসিতে ট্রান্সফরমার কাজ করে না। এটা আপনাদের আগেই আমরা ক্লিয়ার করছি। এখন আমরা অন্য কনসেপ্টে যাই। আচ্ছা, টু স্টার্ট থিংস অফ আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার দিয়ে শুরু করব। Instantaneous power, that means power at any instant of time. Instantaneous power. And instantaneous power absorbed by an element is the product of instantaneous voltage across that element and instantaneous current through it. মানে at একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে একটা এলিমেন্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় এবং ওই এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে, ওই ইনস্ট্যান্টে ওই দুইটার গুণফল হবে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আর আমরা পাওয়ার জানি, পাওয়ার ইজ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এখানে দেওয়া আছে পি ইকুয়ালস টু ডিডিটি অফ ডাব্লিউ। এটা প্রোনাউন্সিয়েশন এভাবে হয় ডিডিটি অফ ডাব্লিউ, বাট আমরা বলা সুবিধার্থে ডিডাব্লিউ বাই ডিটি বলতেছি। ডিডাব্লিউ বাই ডিটি হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এখন ডিডাব্লিউ বাই ডিটিকে আমরা ডিডাব্লিউ বাই ডিকিউ ইন্টু ডিকিউ বাই ডিটি লিখতে পারি। এখানে ডিকিউ ডিকিউ যদি আমরা ক্যান্সেল আউট করি, বাকি থাকবে ডিডাব্লিউ বাই ডিটি, হুইচ ইজ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এখন ডিডাব্লিউ বাই ডিকিউ এটা কি মিন করে? এটা মিন করে যে ইউনিট চার্জ মুভ করতে যে কাজটা করতে হয়। আর আপনারা যদি ভোল্টেজের ডেফিনিশনটা ভালো মতো খেয়াল করেন, ভোল্টেজের ডেফিনিশন হচ্ছে ওয়ার্ক ডান টু মুভ আ ইউনিট চার্জ অ্যান্ড দিস ট্রান্সফার টু ভি। অ্যান্ড কারেন্টের ডেফিনিশন যদি আমরা মনে করি, কারেন্টের ডেফিনিশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ পার ইউনিট টাইম। মানে একটা সময় কী পরিমাণ চার্জ পার ইউনিট টাইমে কী পরিমাণ চার্জ ট্রান্সফার হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট। এইখান থেকে এটা ট্রান্সফার হয়ে যাবে আই, এখান থেকে আমরা পাই পি ইকুয়ালস টু ভি আই। আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে একটা ইনস্ট্যান্টে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ আর ওই এলিমেন্টের থ্রু কারেন্ট, অ্যান্ড দ্যাটস ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। সরি, এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো ডেফিনিশন পাবো, অনেকগুলো ডিরাইভেশন পাবো, and also there will be a lot of maths. So this chapter is very important and you should concentrate on this chapter. আচ্ছা, এখন আমরা একটা ডিরাইভেশন করব ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের। আমি অ্যারো চিহ্ন দিয়ে রাখছি, অ্যারো চিহ্ন যেখানে দেওয়া সেখানে বুঝবেন একটা ডিরাইভেশন কমপ্লিট হয়েছে। আপনাদেরকে যদি কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে যে derive the expression for instantaneous power, তাহলে এই পেজের শুরু থেকে এই পর্যন্ত আপনাদেরকে ডিরাইভ করতে হবে। এই কথাগুলো না লিখলেও চলবে, এগুলো আপনাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ধরি একটা ভোল্টে, আচ্ছা আগের পেজে যাই, ধরি একটা সাইনোসয়েডাল সোর্স থেকে একটা প্যাসিভ লিনিয়ার নেটওয়ার্কে সাপ্লাই দেওয়া হচ্ছে এসি পাওয়ার। এখন এই প্যাসিভ লিনিয়ার নেটওয়ার্ক এটা যে কোনো কিছু হতে পারে, এটা একটা মোটর হতে পারে, একটা টিভি, ফ্রিজ, পার্সোনাল কম্পিউটার, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এটার অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে আর এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস হচ্ছে। আমরা ধরে নিই ভোল্টেজটা হচ্ছে ভিটি, ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি। হিয়ার থিটা ভি ইজ দ্য phase of voltage, phase angle of voltage, and it is Im cos omega t plus theta I. এখন এই এক্সপ্রেশনগুলো আমরা চ্যাপ্টার 9-এ দেখছি, এগুলো হচ্ছে সাইনোসয়েড সিগন্যালের এক্সপ্রেশন। মানে ভোল্টেজের জন্য থিটা ভি ফেজ অ্যাঙ্গেল অফ ভোল্টেজ, অ্যান্ড কারেন্টের জন্য ফেজ অ্যাঙ্গেল অফ কারেন্ট ইজ থিটা আই। Im Vm হচ্ছে অ্যাম্পলিটিউড, ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি।
or angular velocity of the rotation. আচ্ছা, তাহলে instantaneous power will be P function of t is equals to voltage into current. এখন আমরা ভোল্টেজ যেটা নিছি বা আর কারেন্ট যেটা নিছি ওই দুটাকে গুণ করে দেব। এখন ম্যাথ করার সময় যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ম্যাথ আসে, তখন আপনারা ডিরেক্ট এই যে 11.5 এই যে ডিরাইভ করার পর যে সূত্রটা আসে এটা ডাইরেক্ট ইউজ করতে পারেন, অথবা এই ভোল্টেজ কারেন্টকে গুণ করে এরপর ভেঙে ভেঙে ম্যাথটা কমপ্লিট করতে পারবেন। এর জন্য এই সূত্রটা মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, এখন এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ ইকুয়ালস টু VMIm cos omega t প্লাস থিটা ভি cos omega t প্লাস থিটা আই। আচ্ছা, এখন এটা এই দুইটা কস টার্ম আমাদের একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ফলো করতেছে, cos a cos b। এখন আমাদের 2 cos a cos b একটা ফর্মুলা আছে, এটাকে 2টাকে এই সাইডে নিয়ে এভাবে লিখছে, cos a cos b ইজ ইকুয়ালস টু হাফ অফ cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। এখন এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা আমরা ইকুয়েশন 11.3-তে বসালে আসবে হাফ VMIm, এই VMImটা এই সাইডে নিলাম, হাফ থাকবে এটার সাথে, হাফ VMIm cos a মাইনাস b cos omega t প্লাস থিটা v মাইনাস omega t মাইনাস থিটা i, যেটা omega t কাটা গিয়ে শুধু থাকবে cos থিটা v মাইনাস থিটা i, এবং থাকবে প্লাস VMIm বাই 2 cos a প্লাস b। a হবে omega t প্লাস থিটা v, b হবে omega t প্লাস থিটা i। এখন দুটো যোগ করলে থাকবে 2 omega t প্লাস থিটা v প্লাস থিটা i, হাফ VMIm cos 2 omega t প্লাস থিটা v প্লাস থিটা i। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ইকুয়েশন। আপনাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডিরাইভ করতে বললে এই 1.5 পেজ করা লাগবে। আর এখন এই ইকুয়েশনটা থেকে আমরা কি বুঝতে পারি দেখেন, ফার্স্টের পার্ট হচ্ছে হাফ VMIm cos থিটা v মাইনাস থিটা i, কোনো টাইমের কোনো টার্ম নাই এখানে, তার মানে দিস টার্ম ইজ এ কনস্ট্যান্ট, দ্য ফার্স্ট টার্ম ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড দ্য সেকেন্ড টার্ম has a time term 2 omega t। এখানে বলা হয়েছে the first part is constant or time independent, its value depends on the phase difference between the voltage and current। এই কনস্ট্যান্টের ভ্যালু ডিপেন্ড করবে ভোল্টেজের অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল, আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটা। It doesn't matter if it's theta v minus theta I or theta I minus theta v, because cos theta equals to cos minus theta, এটা আপনারা জানেন। আচ্ছা, আর সেকেন্ড টার্মটার খেয়াল করলে দেখতে পারবেন এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে গেছে, হুইচ ইজ আচ্ছা, এখন একটা স্কেচ দেওয়া হয়েছে এই সিগন্যালটা দেখতে পারবেন যে সাইনোসয়েডটা শিফট করা উপরের দিকে, এটা হচ্ছে এই কনস্ট্যান্ট টার্মটার কারণে। কনস্ট্যান্ট টার্মটা অফসেট হিসেবে কাজ করতেছে, যে এই সাইনোসয়েডাল সিগন্যালটাকে উপরে তুলে দিছে। এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের দুইটা পার্ট, একটা কনস্ট্যান্ট পার্ট, একটা সাইনোসয়েডাল পার্ট, যেটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ। এখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ এটা মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ হয়ে গেছে, আর ফ্রিকোয়েন্সি যখন দ্বিগুণ হবে তখন তার টাইম পিরিয়ড হাফ হয়ে যাবে, কজ f ইকুয়ালস টু ইনভার্স অফ t। আচ্ছা, এখানে কী বলছে আমরা দেখি। উই অবজার্ভ দ্যাট instantaneous power is periodic and it has a period of t naught equals to t by 2 since its frequency is twice that of voltage or current। কারণ ভোল্টেজে আর কারেন্ট আমরা যেটা অ্যাজিউম করছিলাম তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা, বাট ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের
যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা দ্বিগুণ। We also observe that instantaneous power is positive for some part of each cycle and negative for the rest of the cycle. আর প্যাসিভ সাইন কনভেনশন বলে একটা ব্যাপার আছে, এটা এই বইয়ের চ্যাপ্টার 1-এ আছে, এটা আপনাদের ডিসি সার্কিটসে পড়ানোর কথা, যে পাওয়ার যখন পজিটিভ সেটা মিন করা হচ্ছে যে মানে পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য সার্কিট। when power is negative, power is absorbed by the source. আর এখন আপনাদের বলতে পারেন যে পাওয়ার আবার সোর্স দিয়ে কেমনে অ্যাবজর্ব করে, সোর্স শুড বি সাপ্লাইং এনার্জি নট কনজিউমিং ইট। না, এটা হবে না, কারণ আমাদের অনেকগুলো স্টোরেজ এলিমেন্ট থাকে, যেমন ক্যাপাসিটর, ইন্ডাক্টর এই যে এনার্জি স্টোর করে রাখে, এটা সোর্সকেও ট্রান্সফার করতে পারে, সাপ্লাই করতে পারে। This is possible because of the storage elements. This is possible because of the storage elements, capacitors and inductors in the circuit. আচ্ছা, আপনাদেরকে যদি এখন আসতেছে অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ যদি আপনাদেরকে বলে কোয়েশ্চেনে যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ পাওয়ার, তখন আপনাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ডিরাইভেশন কমপ্লিট করে এরপর এই ডিরাইভেশনটা এ পর্যন্ত করতে হবে, এই অ্যারো চিহ্ন পর্যন্ত। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার তো মানে প্রত্যেক ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কিন্তু একটা সাইনোসয়েড আর একটা কনস্ট্যান্টের যোগফল। আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কিন্তু একটা সাইনোসয়েড, যেহেতু এটা প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, এখানে বলা আছে যে the instantaneous power is constantly changing with time and therefore difficult to measure. একটা সিগন্যাল যেটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, হ্যাঁ অসিলোস্কোপ দিয়ে আপনি দেখতে পারবেন যে এটা কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, বাট এটা একটা পার্টিকুলার কোনো ভ্যালু পাবেন না, এটা মানে ডিফিকাল্ট টু মেজার। এখন পাওয়ার মেজারমেন্টের জন্য আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে মানে অল্টারনেটিং কারেন্টের পাওয়ার মেজারমেন্টের জন্য অ্যাভারেজ পাওয়ার ইউজ করতে হয়। দ্য অ্যাভারেজ পাওয়ার ইজ মোর কনভিনিয়েন্ট টু মেজার। ইনফ্যাক্ট ওয়াটমিটার দিয়ে যে আমরা পাওয়ারটা মাপি, সেটা অ্যাভারেজ পাওয়ারের জন্যই রেসপন্ড করে। দ্য অ্যাভারেজ পাওয়ার ইন ওয়াটস ইজ দ্য অ্যাভারেজ অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ওভার ওয়ান পিরিয়ড। অ্যাভারেজ মানে হচ্ছে সবগুলো স্যাম্পলের যোগফল ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ স্যাম্পলস। এখানে আমরা টাইম ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি। সো অ্যাভারেজ পাওয়ার উড বি summation of all the samples, integration of from 0 to t of instantaneous power divided by t. Although ইকুয়েশনটা শো করতেছে যে টাইম পিরিয়ড t, but we'd get the same result if we perform the integration over the actual period of instantaneous power, which is t naught equals to t by 2. আমরা দেখছি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাওয়া, এটার টাইম পিরিয়ডটা হাফ হয়েছে, বাট এটা করলেও মানে এই অনুযায়ী ওরা করছে আর কি, হাফ ধরে করলেও সেম রেজাল্টই পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে এই ইকুয়েশনটা 11.5 ইকুয়েশন 11.6 এর মধ্যে সাবস্টিটিউট করলে আমরা যে এই 1/t integration from 0 to t half Vm Im cos theta v minus theta I dt plus 1/t integration of 0 to t half Vm Im cos 2 omega t plus theta v plus theta I dt পাবো। আচ্ছা,
অ্যান্ড এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, এটার আমরা বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশনে, বাকি থাকে 1/t ইন্টিগ্রেশন ফ্রম 0 to t dt। এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের থাকবে t, লিমিট থাকবে 0 to t, t মাইনাস 0 থাকবে, তখন এই t আর এই t কাটা যাবে। আর আমরা যখন একটা সাইনোসয়েডের অ্যাভারেজ করব ওভার আ কমপ্লিট সাইকেল, একটা সাইনোসয়েডের অ্যাভারেজ ওভার আ কমপ্লিট সাইকেল উইল অলওয়েজ বি 0। আচ্ছা, এখানে কি বলছে দেখি। আচ্ছা, একটা সাইনোসয়েডের অ্যাভারেজ ওভার ওয়ান সাইকেল কেন 0 হবে, এটা আপনাকে বুঝতে পারতেছেন? কারণ সাইনোসয়েড এক্স এক্সিস বরাবর, টাইম এক্সিস বরাবর সিমেট্রিক্যাল থাকে। সো পজিটিভ হাফ সাইকেলের যে পোর্শন, ওইটা নেগেটিভ হাফ সাইকেলের পোর্শনকে পুরোপুরি ক্যান্সেল আউট করবে। সো দিস অ্যাভারেজ উড সাম আপ টু 0। এখান থেকে যাবে শুধু এই টার্মটুকু, এখানে একটা টি পাবো, এই টি আর এই টি কাটা যাবে, শুধু এই টার্ম থাকবে। আর অ্যাভারেজ অফ এ সাইনোসয়েড ওভার কমপ্লিট সাইকেল ইজ 0, এই টার্মটা পুরাটা 0 হয়ে যাবে, সেকেন্ড টার্মটা। আচ্ছা, দ্য ফার্স্ট ইন্টিগ্র্যান্ট ইজ এ কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, and the average of a constant is the same constant. The second integrand is a sinusoid. We know that the average of a sinusoid over its period is 0 because the area under the sinusoid during the positive half cycle is cancelled by the area under it during the following negative half cycle. Achha. Thus the second term in equation 11.7 vanishes and the average power becomes ক্যাপিটাল লেটার পি। এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কিন্তু স্মলার লেটার পি দিয়ে ডিফাইন করা, whereas the average power is denoted by a capital letter P। সব ছোট ছোট জিনিস খেয়াল না করলে পরে অনেক উল্টাপাল্টা হবে আপনাদের। আচ্ছা, since cos theta v minus theta I is equals to cos theta I minus theta v, what is important is the difference in the phases of the voltage and current। আচ্ছা, মানে ভোল্টেজ আর কারেন্টের ডিফারেন্সটা নিলেই হবে বেসিক্যালি, কারণ cos theta equals to cos minus theta। আচ্ছা, এই যে লেখাটা আর রেজিস্টিভ লোড আর অ্যাবজর্বস, এই লেখাটা এটার পড়া হওয়ার কথা ছিল, 11.12 এর পড়া হওয়ার কথা ছিল, বাট এই পেজে আর আমি আটাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই যে এই পোর্শন আপনারা দেখতে পাচ্ছেন আমি লেখা রাখছি নট ইম্পর্টেন্ট, কারণ এই যে এই হাফ বোল্ড ভি ইন্টু কনজুগেট অফ আই, এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারকে ডিফাইন করে। আপনারা আপাতত এই পোর্শনটাকে স্কিপ করবেন, পরবর্তীতে আমরা এই কমপ্লেক্স পাওয়ার নিয়ে আরও পড়াশোনা করব। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই অ্যাভারেজ পাওয়ার থেকে দুইটা স্পেশাল কেস দেখি। আচ্ছা, when theta v equals to theta I, theta v আর theta I ইন ফেজ থাকবে শুধুমাত্র রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, তখন cos theta v minus theta I would be equals to 0 and cos 0 equals to 1. So থাকবে p equals to half Vm Im, p equals to half Vm Im, আর এটাকে half I square R বা এভাবে লেখা যায়, where I is the I into I conjugate, and this shows that a purely resistive circuit absorbs power at all time. আর যদি আমরা কোনো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ সার্কিট দেখি, তখন আপনারা জানেন ক্যাপাসিটার বা ইন্ডাক্টর থাকলে যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে প্লাস মাইনাস 90 ডিগ্রি ফেজ শিফট হবে, তখন cos theta v minus theta I would be equals to cos 90 and half of Vm Im cos 90, cos 90 এর মান হচ্ছে 0। এটা বোঝায় যে রেজিস্টিভ load R absorbs power at all times while a reactive load, inductor or capacitor, absorbs zero average power। এটা আপনাদের ম্যাথ করার সময় খুবই ইম্পর্টেন্ট।
এটা যদি মাথায় রাখেন আপনাদের ম্যাথ করার সময় অনেক ক্যালকুলেশন আপনারা স্কিপ করতে পারবেন, কারণ ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কোনো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ভ করে না, এবং রেজিস্টার্স অ্যাবজর্বস and মানে purely resistive circuit absorbs average power at all times. আমরা একটা ম্যাথ করি যেখানে বলা আছে যে একটা ভোল্টেজ সিগন্যাল দেওয়া আছে, একটা কারেন্ট সিগন্যাল দেওয়া আছে, find the instantaneous power and average power absorbed by the passive linear network of figure 11.1. আচ্ছা, আমি এখানে ফিগারটা দিতে ভুলে গেছি, আপনারা বই থেকে দেখে নেন। আর অ্যাভারেজ পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস বের করতে আপনাদের ফিগারও লাগবে না। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমরা ভোল্টেজ আর কারেন্টটা গুণ করলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পেয়ে যাব। এখানে যা ওরা গুণ করছে যে 120 আর 10 গুণ হয় 1200 cos 377t plus 45 into cos 377t minus 10 ডিগ্রি। এখন আপনারা যে ওই যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ডিরেক্ট সূত্রটি ইউজ করতে পারেন, বা এখান থেকে আবার ভেঙেও করতে পারেন। এটা হচ্ছে cos a cos b এর সূত্র, আবার আগের মতো হাফ cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা করতে হবে। হাফটা করে দিছে, 1200 থেকে 600 হয়ে গেছে। cos a প্লাস বি কী হবে, এটা প্লাস এটা হবে 754t প্লাস 35 ডিগ্রিজ, প্লাস যখন এটা থেকে মাইনাস করবে এই যে এই টার্ম আর এই টার্ম কাটা চলে যাবে, 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি উড বি cos 55। এখন এখানে ভ্যালুগুলা গুণ করছে, এটা হইতেছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার সূত্র বসায় দিছে হাফ VMIM cos থিটা ভি মাইনাস থিটা আই। হাফ VM এই যে maximum amplitude of voltage, maximum amplitude of current, and cos theta v হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা i হচ্ছে মাইনাস 10 ডিগ্রি, 344.2 ওয়াটস। এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের কনস্ট্যান্ট পার্টটা। এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেমটা এটার মতনই সেম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, example 11.2, calculate the average power absorbed by an impedance, দেওয়া আছে ইম্পিডেন্সের ভ্যালু, when a voltage 120 angle 0 degree volts is applied across it. এখন ওহমের ল অ্যাপ্লাই করে V equals to IR বা IZ ইন দিস কেস অ্যাপ্লাই করে কারেন্টের ভ্যালুটা বের করলেন। এরপর অ্যাভারেজ পাওয়ারের সূত্রে অ্যাভারেজ পাওয়ার P equals to half VMIM cos theta V minus theta I, এই সূত্রে ভোল্টেজের পিক ভ্যালু, কারেন্টের পিক ভ্যালু এবং তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্স বসালে আপনি ডিরেক্ট অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে যাবেন। এই প্র্যাকটিস প্রবলেমটাও আপনারা এই অনুযায়ী করে নিতে পারেন। এক্সাম্পল 11.3, ফর দ্য সার্কিট শোন ইন ফিগার find the average power supplied by the source and the average power absorbed by the resistor. এখানে বলছে যে অ্যাভারেজ পাওয়ার সোর্স যে অ্যাভারেজ পাওয়ারটা সাপ্লাই করতেছে এবং রেজিস্টার যে অ্যাভারেজ পাওয়ারটা অ্যাবজর্ভ করতেছে ওইটা মান বের করতে। আমরা সার্কিটটা দেখি, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্টার, একটা ক্যাপাসিটার আছে। আচ্ছা, এখানে কারেন্ট একটা লুপ, সো একটাই কারেন্ট থাকবে। এই ভোল্টেজকে এই ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে আমরা কারেন্টটা পেয়ে যাব। এই ভোল্টেজের মান এবং 4 - 2J দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পেয়ে গেলাম। সো অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য ভোল্টেজ সোর্স উড বি দিস, এই যে এই ভোল্টেজ পিক ইন্টু কারেন্টের পিক হাফ করা লাগবে cos theta v minus theta I. Theta v is 30 degree and theta I
is 56.57 degrees. আমরা average power supplied by the voltage source পেয়ে গেলাম। And current through the resistor is IR equals to I, same current থাকবে, আর এটার across a voltage dropটা হবে IR, VR equals to 4IR। 4 হচ্ছে এখানে আর আর কি, মানে রেজিস্ট্যান্সটা, V equals to IR ফর্মুলা বসাচ্ছে, and ভোল্টেজটা পেয়ে গেলাম। And average power absorbed by the resistor is half VMIM cos theta v minus theta I করার দরকার নেই, কারণ theta v এবং theta I একই ফেজে থাকবে রেজিস্টারের ক্ষেত্রে। সো cos 0 ডিগ্রি হবে, cos 0 ডিগ্রি is equals to 1। সো এই যে এই টার্মটা রেজিস্টারের জন্য ইউজ করা লাগবেও না। অ্যান্ড আপনারা দেখেন যে average power absorbed by the resistor is equals to average power supplied by the voltage source, দুটাই সমান, কারণ ক্যাপাসিটর কোনো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে না, কখনোই করে না, ইন্ডাক্টরও করে না। আচ্ছা, এক্সাম্পল 11.4 ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের এক্সামে আসবে এটা। এক্সাম্পল 11.4। আচ্ছা, এখানে বলছে যে ডিটারমাইন দ্য অ্যাভারেজ power generated by each source and the average power absorbed by each passive element in the circuit। আচ্ছা, এখানে প্রত্যেকটা ডিনোট করে দিচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সবগুলা ডিনোট করে দিচ্ছে 1 2 3 4 5। বলছে যে প্রত্যেকটার অ্যাভারেজ পাওয়ার বাইর করতে হবে, জেনারেটেড অ্যান্ড অ্যাবজর্ব দুইটাই। আচ্ছা, অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার জন্য আমাদের ভোল্টেজ লাগবে, কারেন্টও লাগবে। সো আচ্ছা, আমরা ফার্স্টে মেশ অ্যানালাইসিস করে এই মেশ দুইটার কারেন্ট বের করে নেব, এর ফলে আমাদের ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এই ফার্স্ট মেশে আমরা একটা লুপ কারেন্ট ধরলাম, সেকেন্ড মেশে একটা লুপ কারেন্ট ধরলাম, ক্লকওয়াইজই ধরছে ওরা। আচ্ছা, এখন এই লুপ কারেন্টটা ভালো মতো খেয়াল করেন, এই লুপের মধ্যে কারেন্ট সোর্স দেওয়া আছে এবং আমাদের লুপের ডিরেকশন, এই ডিরেকশন সেম। এই কারেন্টটার ভ্যালুই হবে এই সোর্সটার ভ্যালু। সো I1 would be 4 angle 0 degree ampere. We apply mesh analysis as shown in figure. For mesh 1, I1 equals to 4 ampere. এই মেশটা I1 equals to 4 ampere. আচ্ছা, এখন মেশ 2তে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তো কি হবে? আচ্ছা, I2 এই ভোল্টেজ সোর্সটাতে ঢুকতেছে, তখন প্লাস 60 অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস J10 মাইনাস J5 ইন্টু I2, এবং একটা অপোজিট ডিরেকশনের কারেন্ট ভোল্টেজ ড্রপ থাকবে এখানে I1 এর জন্য, মাইনাস J10 I1, মাইনাস J10 I1, যে এটা হচ্ছে ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে মেশ 2 এর জন্য। অ্যান্ড I1 এর ভ্যালু এখানে বসালে আমরা I2 এর ভ্যালু পেয়ে যাব, এটা হচ্ছে I2। এখন আমরা I1 I2 এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা এই যে এই ভোল্টেজ সোর্সটার মান এবং কারেন্ট দুটাই জানি। সো এটার এটা যে অ্যাভারেজ পাওয়ারটা দিচ্ছে, এখন একটা কনসেপ্ট আছে যে একটা কনসেপ্টের নাম হচ্ছে প্যাসিভ ডিনোটেশন। এটা আপনাদেরকে পড়ার বা কোনো একটা টাইমে দেখাতে হবে, এটা চ্যাপ্টার 1-এ আছে। এবার চ্যাপ্টার 1-এ দেওয়া আছে যে পাওয়ার অ্যাবসর্ব আর পাওয়ার ডেলিভার্ড, এটা ডিনোটেশনটা। আচ্ছা, এই পাওয়ারটা হবে হাফ অফ VMIM cos theta v minus theta I। মানে ভোল্টেজ আর কারেন্ট দুটার মানই জানি আমরা। এই ডিনোটেশনটা হচ্ছে যে ভোল্টেজ পজিটিভ প্রান্ততে যদি কারেন্ট আসে তখন ধরতে হবে যে এটা এই এলিমেন্টটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে, যে দো দিস ইজ এ সোর্স,
এবং পজিটিভ ভোল্টেজ টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই সোর্সটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে। এটার প্যাসিভ সাইন কনভেনশন বলে, প্যাসিভ সাইন কনভেনশন। আচ্ছা, অ্যান্ড এইটার জন্য আমরা অ্যাভারেজ পাওয়ারটা বাইর করে হাফ VMIM cos θ v মাইনাস θ i একটা ভ্যালু পেয়ে গেলাম, কারণ যে এই কম্পোনেন্টের ভোল্টেজ এবং কারেন্ট দুটোই আমরা জানি। আচ্ছা, following the passive sign convention, see figure 1.8, this average power is absorbed by the source. পজিটিভ টার্মিনালে যদি কারেন্ট আসে তখন সেটাকে ধরতে হবে যে পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেই এলিমেন্টটা, হোয়াট এভার দ্যাট ইজ। আচ্ছা, in view of the direction of I2 and the polarity of the voltage source, that is, the circuit is delivering average power to the voltage source. Though this is a voltage source, this is absorbing average power. Acha, for the current source, the current through it is আচ্ছা, কারেন্ট সোর্সের জন্য কারেন্টটা হচ্ছে, কারেন্টটা দেওয়াই আছে, and the voltage across it would be, এখন আমরা আবার KVL মেশ অ্যানালাইসিসের ওই KVLটা অ্যাপ্লাই করি। এখানে হবে মাইনাস V1 প্লাস I1 ইন্টু 20 প্লাস J10 ইন্টু I1 মাইনাস J10 ইন্টু I2 ইকুয়ালস টু 0। এটাকে আমরা স্থানান্তর করলে এই ফর্মেটটা পাবো। আমাদের আসছিল মাইনাস V1 প্লাস 20 I1 প্লাস J10 I1 মাইনাস J10 I2। আচ্ছা, এই মাইনাস V1টাকে জাস্ট এই সাইডে আনছে, জিরো সাইডে আনছে। আচ্ছা, এখানে I1 আর I2 এর ভ্যালু আমরা দুইটাই জানি, এখানে বসায় দিলে V1 এই যে কারেন্ট সোর্সটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা পেয়ে যাব। আচ্ছা, এখন দেখেন এই ভোল্টেজটা যখন পেয়ে গেলাম, এটার পোলারিটি হবে যে এরকম। এই পোলারিটি মেনটেন করার পর দেখেন কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে বের হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে এই ভোল্টেজ সোর্সটা সাপ্লাই করতেছে পাওয়ার। আচ্ছা, দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স, যখন কারেন্ট সাপ্লাই হয় তখন ডিনোটেশনে মাইনাস আসে। মাইনাস signifies that this element is supplying power rather than absorbing it. আচ্ছা, মাইনাস হাফ VMIM, VM হচ্ছে যে এই V1টা, IM হচ্ছে কারেন্ট 4 cos θ v মাইনাস θ i। এখানে কারেন্টের কোনো অ্যাঙ্গেল নাই, সো এই অ্যাঙ্গেলটাই থেকে যাবে। সো পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য কারেন্ট, পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স পেয়ে গেলাম আমরা মাইনাস। মাইনাস সিগনিফাইজ দ্যাট দিস ইজ ডেলিভারিং পাওয়ার, দিস ইজ সাপ্লাইং পাওয়ার। আচ্ছা, ইট ইজ নেগেটিভ অ্যাকর্ডিং টু দ্য প্যাসিভ সাইন কনভেনশন, কারণ এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হচ্ছে। পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হলে সেটা হবে পাওয়ার নেগেটিভ হবে, এবং সেটা মিন করবে যে এটা সাপ্লাই করতেছে পাওয়ার। আর পজিটিভ টার্মিনাল যদি কারেন্ট আসে সেটা মিন করবে যে এটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে, এবং পাওয়ারের সাইনটা হবে পজিটিভ। আচ্ছা, এখন আমরা রেজিস্টারের জন্য দেখি এই V2টা কী হবে, I1 ইন্টু R, I1 এর ভ্যালু জানি আর R হচ্ছে 20। ফর দ্য রেজিস্টার কারেন্ট থ্রু ইট ইজ, কারেন্ট তো জানি, অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস ইট ইজ 20 I1 পেয়ে গেলাম। সো দ্য পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টার উড বি হাফ VMIM, আর রেজিস্টারের ক্ষেত্রে cos θ v মাইনাস θ i ইকুয়ালস টু cos 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। সো ওই পার্টটুকু বসানোর দরকার নেই। অ্যান্ড পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টারও পেয়ে গেলাম 160 ওয়াট। আচ্ছা, এখন আমাদের আর দুইটা বাকি আছে। এখন ইন্ডাক্টরের ক্যাপাসিটারের জন্য আপনারা ডিরেক্ট লিখে দিতে পারেন P4 অ্যান্ড P3 উড বি 0, কারণ তারা কোনো অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব করে না। আচ্ছা, যদিও এটা হয় তা
তবু আমরা ক্যালকুলেশন করে দেখি। ফর দ্য ক্যাপাসিটর দ্য কারেন্ট থ্রু ইট ইজ I2, যে ক্যাপাসিটরের জন্য কারেন্টটা ফ্লো হবে I2 এর ভ্যালু আমরা আগে বের করছি, অ্যান্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইট ইজ মাইনাস J5 ইন্টু I2 IR ফর্মুলা ইউজ করছে। ভোল্টেজ পেয়েছি, কারেন্ট পাইছি, দুটার অ্যাঙ্গেলও পেয়ে গেছি, ফেজ অ্যাঙ্গেল। So the average power absorbed by the capacitor would be P4 half Vm Im cos theta V minus theta I. আচ্ছা, যে এই পোর্শনটা যদি কমপ্লিট করেন, cos মাইনাস সামথিং 11 পয়েন্ট সামথিং আসবে, অথবা 10.9 বা এরকম কিছু আসবে, মাইনাস, আর এই দুটাকে যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন দেখবেন অ্যাঙ্গেল আসবে -90। cos প্লাস 90 cos মাইনাস 90 এর মান হচ্ছে 0। সো এটা 0 অ্যাভারেজ পাওয়ার কনজিউম করতেছে। অ্যান্ড ইন্ডাক্টরের জন্য কারেন্ট থ্রু ইট ইজ I1 মাইনাস I2, দুইটার ডিফারেন্স করে আপনি ভ্যালুটা পাইলেন। অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস ইট ইজ এই যে এই ইম্পিডেন্স ইন্টু I1 মাইনাস I2 ভোল্টেজটাও পেয়ে গেলেন। অ্যান্ড হেন্স দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবসর্বড বাই দ্য ইন্ডাক্টর উড বি হাফ Vm Im, এই যে এই দুইটার ডিফারেন্স করলে 90 ডিগ্রি পাবেন, আর cos 90 এর মান 0। এটা ক্যালকুলেশন করারও দরকার ছিল না, কারণ ইন্ডাক্টর ক্যাপাসিটার কোনো অ্যাভারেজ পাওয়ার কনজিউম করে না। আচ্ছা, notice that the inductor and capacitor absorb zero average power, and the total power supplied by the current source equals the power absorbed by the resistor and the voltage source, and সবগুলো পাওয়ার একসাথে সামেশন করছে এবং দেখা যাচ্ছে যে 0। সো কারেন্ট সোর্সটাই ওরা যে এই রেজিস্টার আর এই ভোল্টেজ সোর্সটা যে পাওয়ার অ্যাবজর্ব করছে সেটা সাপ্লাই করতেছে কারেন্ট সোর্সটা। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করা। সরি। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার, আপনারা ডিসি সার্কিটসে এই কনসেপ্টটা পড়ছেন, সেটার নাম ছিল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এ মেবি। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার হচ্ছে একটা লোড, একটা সার্কিট থাকবে, পুরো সার্কিটের একটা ব্রাঞ্চ নিব আমরা, ওই ব্রাঞ্চে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারের কন্ডিশনটা বের করতে হবে। এই ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট না, এখানে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। আচ্ছা, আমরা একটা লিনিয়ার নেটওয়ার্ক নিলাম আর একটা ব্রাঞ্চ ZL, লোড আছে। আমরা এখন এই ডিরাইভেশনটা দেখব। আচ্ছা, আমরা দেখছি যে একটা লিনিয়ার নেটওয়ার্কে যখন আমরা একটা ব্রাঞ্চ নিয়ে কল্পনা করি, ব্রাঞ্চ নিয়ে অ্যানালাইজ করি, তখন সেই ব্রাঞ্চটা রেখে আমরা পুরো লিনিয়ার সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ অ্যান ইম্পিডেন্স এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, আর সেটাকে বলা হয় থেভেনিন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই লিনিয়ার সার্কিটটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন ধরছে ZTH এর মান ধরছে, ZL এর মান ধরছে, রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স। দ্য কারেন্ট থ্রু দ্য লোড উড বি VTH ডিভাইডেড বাই দ্য সামেশন অফ দিস ইম্পিডেন্সেস। এটা করছে ফ্রম ইকুয়েশন 11.11 ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে একটা আমাদের ইকুয়েশন আসছিল, দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড ইজ P ইজ ইকুয়ালস টু হাফ I² RL। এই আয়ের ভ্যালুটা এখানে বসায় দিচ্ছে, আমরা এই ইকুয়েশনটা পাইছি। এখন কোনো জিনিসের যখন আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে হয়, তখন আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু আ সার্টেন প্যারামিটার, এবং সেটাকে 0 বসাই, কারণ কোনো একটা পিকে স্লোপ থাকে 0, সেজন্য আমরা ডিফারেন্সিয়েট করি। তারা এই ইকুয়েশনটাকে একবার XL
একবার RL এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে এবং এটাকে 0 বসাইছে, ইজ ইকুয়ালস টু 0 বসে আমরা এই যে এটা থাকবে সব কিছু এটা হচ্ছে ডিফারেন্সিয়েট, ওরা ভেঙে ভেঙে দেখায় নাই, বাট এটা ইজ ইকুয়ালস টু 0 বসাইলে এক্স টিএইচ উড বি ইকুয়ালস টু মাইনাস এক্সএল, উল্টা করে লিখছে এখানে। আর এই টার্মটা থাকবে শুধু আর এল ইজ ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার টিএইচ, আর এই টার্মটা এখানে বসালে থাকবে আর এল ইজ ইকুয়ালস টু আর টিএইচ। সো আমাদের ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারে শুধু এটা খেয়াল রাখতে হবে যে লোডটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের কনজুগেট হতে হবে। এই যে এই লোডটা যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের কনজুগেট হবে তখনই ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারটা হবে। ফর ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার দ্য লোড ইম্পিডেন্স ZL must be equal to the complex conjugate of the Thevenin impedance ZTH. আচ্ছা, এখন এই যে এই RL ইকুয়ালস টু RTH এবং XL ইকুয়ালস টু মাইনাস XTH, এটা যখন আমরা এই ইকুয়েশনে বসাবো তখন আমরা এই যে এই সূত্রটা পাবো। এই সূত্রটা আপনারা মনে রাখবেন, এটা ম্যাথ করতে হেল্প করবে। ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার উড বি VTH Thevenin voltage squared over R8 RTH। এটা যে এখানে এই যে এই কন্ডিশনগুলা এখানে এই 11.15 অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা পাইছে। এই ডিরাইভেশনগুলো ভেঙে ভেঙে বললাম না, কারণ এটা মানে আপাতত ইম্পর্টেন্ট না, আপনারা এই ভালো মতো ভাঙলে দেখতে এই ইকুয়েশনগুলো পাবেন। আমাদের আপাতত এই ইকুয়েশনটা মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারের একটা ম্যাথ আসছে। ডিটারমাইন দ্য লোড ইম্পিডেন্স ZL দ্যাট maximizes the average power drawn from the circuit in figure. What is the maximum average power? মানে ফার্স্টে বলছে যে কোন মান ZL এর কোন মানটার জন্য আমরা ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারটা পাবো এবং ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারটা কত হবে। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারের কন্ডিশন আমরা জানি যে ZL would have to be equal to conjugate of ZTH, থেভেনিন ইম্পিডেন্সের কনজুগেট হতে হবে। আপনার আগের ভিডিও দেখলে থেভেনিন নর্টন থিওরেমের বেসিকটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা ZL কে থেভেনিন ইকুইভ্যালেন্টগুলো পাওয়ার জন্য ZL কে সার্কিট থেকে আলাদা করে দিলাম এবং ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিলাম। এখান থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাবো which would be ZTH। এই যে এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল আর এটা ওই প্যারালালের সাথে সিরিজ, ZTH পেয়ে গেলাম। এই ZTH এর কনজুগেট কি হবে? 2.933 মাইনাস J4.47। এই যে ZTH would be the conjugate of this। আর থেভেনিন ভোল্টেজ বের করার জন্য আবার ভোল্টেজ সোর্সটাকে বসায় এই জিনিসটা তো আলাদাই থাকবে, জাস্ট ভোল্টেজ ডিভিশন করে VTHটা পাবো আমরা বাই ভোল্টেজ ডিভিশন। এটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই হচ্ছে VTH, পেয়ে গেলাম ভোল্টেজ, থেভেনিন ভোল্টেজটাও। এই থেভেনিন ভোল্টেজ আর RTH would be the resistance of this thing। এই দুটো ইউজ করে সূত্রে বসে আমরা ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা আসতেছি ইফেক্টিভ অর RMS ভ্যালু। Effective or RMS value. The idea of effective value arises from the need to measure the effectiveness of a voltage or current source delivering power to a resistive load. Basically, effective power of a periodic current is the AC current equivalent DC যে ভ্যালুটা সেটাই হচ্ছে ইফেক্টিভ ভ্যালু বা RMS ভ্যালু। বেসিক্যালি AC কোয়ান্টিটির
ইকুইভ্যালেন্ট ডিসি কোয়ান্টিটিটা হচ্ছে আরএমএস ভ্যালু। এখানে সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে। দ্য ইফেক্টিভ ভ্যালু অফ এ পিরিয়ডিক কারেন্ট ইজ দ্য ডিসি কারেন্ট দ্যাট ডেলিভার্স দ্য সেম অ্যাভারেজ পাওয়ার অ্যাজ দ্য পিরিয়ডিক কারেন্ট। পিরিয়ডিক কারেন্টটা একটা রেজিস্টারের অ্যাক্রসে যেই অ্যাভারেজ পাওয়ারটা দিবে, একটা ডিসি কারেন্ট, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসি কারেন্ট যদি সেম অ্যামাউন্ট অফ অ্যাভারেজ পাওয়ারটা ট্রান্সফার করতে পারে, তাহলে সেই কোয়ান্টিটিটা হবে ইফেক্টিভ অর আরএমএস ভ্যালু। Effective values of voltage and current is not the same as the average values of voltage and current. আচ্ছা, এখন আমরা ইফেক্টিভ আর আরএমএস ভ্যালুর ডিরাইভেশনটা দেখব। আচ্ছা, আমরা এখন দুইটা সার্কিট কনসিডার করি। একটা হচ্ছে এসি সার্কিট উইথ আ রেজিস্টার, আর একটা হচ্ছে ডিসি সার্কিট উইথ দ্য সেম রেজিস্টার। এখন আপনারা চিন্তা করতে পারেন যে একটা মানে এসি অল্টারনেটিং কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট এটা সেম অ্যামাউন্ট অফ অ্যাভারেজ পাওয়ার কীভাবে ট্রান্সফার করতে পারে। এই সার্কিট দুইটাই খেয়াল করেন। ফার্স্টে ডিসিটার জন্য দেখেন, এই ভোল্টেজ সোর্সটা থেকে কনস্ট্যান্ট এই ডিসি কারেন্ট এইভাবে যাবে এবং রেজিস্টারটা পাওয়ার অ্যাবজর্ব করতে থাকবে কনস্ট্যান্ট। এবং সাইনোসয়েডাল এক্সাইটেশনের ক্ষেত্রে কারেন্টটা একবার এভাবে যাবে, একবার এভাবে আসবে, একবার এভাবে যাবে, একবার এভাবে আসবে, একবার এভাবে যাবে, আবার একবার এভাবে আসবে। কারেন্টের ডিরেকশন যেটাই হোক না কেন, রেজিস্টার কিন্তু অলওয়েজ পাওয়ার অ্যাবজর্ব করতে থাকবে। ব্যাপারটা আপনারা একটু মনোযোগ দিয়ে মানে খেয়াল করেন যে যখন ডিসি সোর্স তখনও রেজিস্টারটা কনস্ট্যান্টলি পাওয়ার অ্যাবজর্ব করতেছে, যখন সাইনোসয়েডাল এক্সাইটেশন তখনও কিন্তু ডিরেকশন যেমনই হোক সে কিন্তু পাওয়ার অ্যাবজর্ব করতেছে। আমাদের যে ডিসি ইকুইভ্যালেন্ট যে কোয়ান্টিটিটা সেটা বের করতে হবে। আচ্ছা, আর সার্কিট ইন এ এটা দেখাতেছে যে এসি সার্কিট, আর সার্কিট ইন বি ইজ ডিসি সার্কিট। ধরি যে এই কারেন্টটা আই ইফেক্টিভ। দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টার ইন দ্য এসি সার্কিট ইজ average power P is equals to 1 over T integration from 0 to T I square R dt. এই এসি সার্কিটের জন্য অ্যাভারেজ পাওয়ারটা which would be R is a constant, R by T integration from 0 to T I square dt. আচ্ছা, while the power absorbed by the resistor in the DC circuit is P is equals to I square ইফেক্টিভ, এই ডিসি কারেন্টের নাম দিচ্ছে ইফেক্টিভ কারেন্ট। পি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার ইফেক্টিভ ইন্টু আর। এই যে এখন আমরা ধরি যে দুইটা সেম অ্যাভারেজ পাওয়ার কনজিউম করতেছে, সো এই দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করলে আমরা পাবো আই ইফেক্টিভ ইজ ইকুয়ালস টু দিস থিং। আই ইফেক্টিভ স্কোয়ার উড বি ইকুয়ালস টু দিস থিং। এই স্কোয়ারটাকে রুট করে দিছে, তখন আমরা এই ভ্যালুটা পাইছি। এটাই হইতেছে ইফেক্টিভ বা আরএমএস ভ্যালু। আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। এখানে আপনারা খেয়াল করে দেখেন, রুট অফ দ্য মিন অফ স্কোয়ার, যে কারেন্ট এসি কারেন্ট এটার ইকুইভ্যালেন্ট আই ইফেক্টিভ হচ্ছে একটা ডিসি ভ্যালু মানে আমরা এসির একটা ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু চাচ্ছি। রুট অ্যান্ড মিন অফ দ্য কারেন্ট স্কোয়ার্ড কারেন্ট, রুট মিন স্কোয়ার, দিস ইজ দ্য ইফেক্টিভ ভ্যালু। দ্য রুট of the mean of the squared values, this is root mean square. এটাই হচ্ছে ইফেক্টিভ বা আরএমএস ভ্যালু। The effective values of the voltage can be found in the same way as current.
ভি ইফেক্টিভও সেম থিং হবে, আয়ের জায়গায় ভি হবে। This indicates that the effective value is the square root of mean or average of the square root of the periodic signal. Thus, the effective value is often known as root mean square value or RMS value for short. দেখেন I effective equals to I RMS and V effective is equals to V RMS. সবগুলা ক্যাপিটাল লেটারে লেখা, এবং ক্যাপিটাল লেটার যখনই লেখা থাকবে তখনই বুঝবেন যে জিনিসটা ডিসি কোয়ান্টিটি বোঝাচ্ছে। অ্যান্ড আমরা এই যে এখানে ইকুয়েশন 11.27-এ জেনারেলাইজ মানে সাধারণ একটা ইকুয়েশন দিছে যে এক্স আরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার 1/t ইন্টিগ্রেশন ফ্রম 0 to t এক্স স্কোয়ার ডিটি। একটা টার্মের স্কোয়ার করে তার মিন করে তার রুট নিলাম, এটাই হইতেছে রুট মিন স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। The effective value of a periodic signal is its root mean square value. Effective value হইতেছে root mean square। আপনাদের যদি ইফেক্টিভ বা আরএমএস ভ্যালু ডিরাইভেশন বলে আপনাদেরকে এই পেজটা কমপ্লিট করতে হবে, এবং এটাও বলতে পারে যে ইফেক্টিভ বা আরএমএস ভ্যালু ভোল্টেজ অ্যান্ড কারেন্টের জন্য ইকুয়েশনগুলো বের করো এবং অ্যাভারেজ পাওয়ারের সেটা অ্যাভারেজ পাওয়ারকে আরএমএস ভ্যালুর মাধ্যমে প্রকাশ করো। ডিরাইভ অ্যাভারেজ পাওয়ার ইন টার্মস অফ আরএমএস ভ্যালুস অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এটার জন্য পুরা পেজটা ডিরাইভ করে দেখাতে হবে। আমরা একটা কারেন্ট ধরলাম আই টি ইজ ইকুয়ালস টু আই এম কস ওমেগা টি, এটার আরএমএস কী হবে? এই যে সূত্রে ফেলাই রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ার, রুট অফ দ্য মিন অফ দ্য কোয়ান্টিটিস স্কোয়ার্ড। এই যে আই টি এটাকে পুরোটা স্কোয়ার করছে, 2 cos স্কোয়ার ওমেগা টি ইজ 1 প্লাস cos 2 ওমেগা। cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা। এখানে এটার পরিবর্তে এখানে বসাইলো এটা আই এম ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, পিক ভ্যালু। এই আই এমটা বাইরে নিয়ে টি এর সাথে বাইরে নিয়ে গেছে, এটাকে ইন্টিগ্রেট করবে এখন হাফ বসাইছে কারণ এখানে 2 cos স্কোয়ার থিটা বা 2 cos স্কোয়ার ওমেগা টি নাই, এই জন্য হাফটাই সেটে নিচ্ছে, হাফ 1 প্লাস cos 2 থিটা, এটাকে এভাবে লাগছে 2 ওমেগা টি ডিটি। এখন দেখেন এটা তো একটা সাইনোসয়েডকে যখন একটা কমপ্লিট সাইকেলে অ্যাভারেজ করব এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা থাকবে। এই টার্মটা যখনই থাকবে বাকি থাকবে লিমিট থাকবে টি 0 টু টি মাইনাস 0 হয়ে যাবে। সো আই স্কোয়ার টি ডিভাইডেড বাই টি ইন্টু 2 এই টার্মটা থাকবে, টি কাটা গেলে রুট ওভার আই স্কোয়ার এম ওভার 2 থাকবে। আবার রুটটাকে যদি ভাঙি আই স্কোয়ার আর রুট চলে যাবে, আই এম বাকি থাকবে, আই এম ডিভাইডেড বাই রুট 2। এটা হচ্ছে আরএমএস ভ্যালু। সিমিলারলি ফর ভোল্টেজ ভিআরএমএস ইকুয়ালস টু ভিএম বাই রুট 2। কিপ ইন মাইন্ড দ্যাট এই দুটো ইকুয়েশন শুধু সাইনোসয়েডাল সিগন্যালের জন্যই প্রযোজ্য। আচ্ছা, এখন অ্যাভারেজ পাওয়ার সূত্র থেকে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই। এই টুকে দুইটা রুট টুতে ভাগ করলাম, রুট 2 ইন্টু রুট 2 হবে রুট 2 স্কোয়ার, মানে 2 বেসিক্যালি। ভি এম বাই রুট 2 আই এম বাই রুট 2, ভি এম বাই রুট 2 ইজ ভি আর এম এস, আই এম বাই রুট 2 ইজ আই আর এম এস কস থিটা ভি মাইনাস থিটা আই। এই পর্যন্ত থাকবে ডিরাইভেশন। Similarly, the average power absorbed by the resistor R in a previous equation can be written as P is equals to I square RMS R into V square RMS R. দেখেন এটা আপনাদের যে ডিসির জন্য যে আমরা সূত্রগুলো পড়ছিলাম, P is equals to I square R is equals to V square by R, এটার সাথে মিলে এই অ্যাভারেজ পাওয়ারকে আমরা এভাবেও লিখতে পারি। এটা আপনাদের ম্যাথ করতে আরএমএস ভ্যালুগুলো খুব হেল্প করে।
আচ্ছা, এই যে 1/√2 এটাকে 0.707 লেখা যায়। IRMS equals to I effective equals to 0.707 IM, or VRMS equals to V effective is equals to 0.707 VM. Whenever a sinusoidal voltage or current is specified, it is often in terms of its maximum or peak value or its RMS value. মানে বেশিরভাগ সাইনোসয়েডের ক্ষেত্রেই RMS ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুতে দেওয়া থাকে। সিন্স ইটস অ্যাভারেজ ভ্যালু ইজ 0, কারণ এটা সাইনোসয়েডদের একটা কমপ্লেক্স সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু থাকে 0. দ্য পাওয়ার ইন্ডাস্ট্রিজ স্পেসিফাই phasor magnitudes in terms of their RMS values rather than peak values. For instance, the 110 volt available at every household US এর জন্য লেখা is the RMS values of the voltage from the power company. RMS value দেওয়া থাকে, তার মানে কি অ্যাকচুয়ালি VMটা থাকে আর অনেক বেশি। It is convenient in power analysis to express voltage and current in RMS values. এই পাওয়ার ইন্ডাস্ট্রিতে সব কিছু RMS ভ্যালুতে দেওয়া থাকে বেসিক্যালি। Also, analog voltmeter and ammeters are designed to read directly the RMS value of voltage and current respectively. আচ্ছা, RMS ভ্যালুর একটা ম্যাথ দেখি। Determine the RMS values of the current waveform. এই ওয়েভফর্মটার RMS value বাই করতে বলছে। If the current is passed through the 2 ohm resistor, find the average power absorbed by the resistor. আচ্ছা, এই ওয়েভফর্মটার পিরিয়ড হবে 4, t is equals to 4, কারণ এটার পরে আবার সে রিপিট করতেছে। আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমরা বাইর করতে পারবো এই যে এটার ইকুয়েশন কি হবে। আইটিকে আমরা দুই ভাগে লিখতে পারি। এটার ইকুয়েশন হবে 10 minus 0 divided by 2 is equals to t, 5t আর কি বেসিক্যালি। স্লোপ রাইজ ওভার রান, এই স্লোপটা হবে রাইজ ওভার রান। রাইজ হতেছে 10 minus 0 দ্যাট ইজ 10, রান হচ্ছে 2 দ্যাট ইজ 2 equals to 5t। এই স্লোপটা হবে 5t। y is equals to mx, y হচ্ছে এখানে it, x হচ্ছে t আর স্লোপ হচ্ছে 5। y is equals to mx এর ফর্মুলায় it is equals to 5t for time 0 to 2, 0 থেকে 2 পর্যন্ত আমাদের ইকুয়েশন হবে 5t। y is equals to mx এর ফর্মুলা, m হবে 10 divided by 2, 10 minus 0 divided by 2 minus 0। আচ্ছা, আর 2 থেকে 4 এর জন্য সে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে আছে -10, সো ডাইরেক্ট -10। আর আমরা হোল পিরিয়ডের জন্য আইটাকে এভাবে লিখতে হবে এরকম ওয়েভফর্ম দেওয়া থাকলে, এবং এটা অ্যানালাইটিক্যাল হতে হবে, আপনাদের অ্যানালাইজ করে বের করতে হবে ওয়েভফর্ম দেখে দেখে। অ্যান্ড আয়ের ভ্যালু যখন এভাবে পেয়ে গেছে, এখন আমরা ডিরেক্ট আরএমএস ভ্যালুর সূত্রে রুট মিন স্কোয়ারের সূত্রে এটাকে বসায় দিতে পারবো। আচ্ছা, আই আরএমএস উড বি রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ার অফ ইস টার্মস। আচ্ছা, এখন দেখেন 0 to 2 এর জন্য একটা ভ্যালু আর 2 to 4 এর জন্য একটা ভ্যালু, মানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত একটা ভ্যালু থাকে, 2 থেকে 4 সেকেন্ডের জন্য একটা ভ্যালু থাকে। সো আমাদের এভাবে ভেঙে নিতে হবে। আমরা টি এর মান জানি 4, 1/4 দিয়ে দিছে, এখন ব্র্যাকেট দিছে কারণ দুইটাকে ভেঙে লিখবে। 0 to 2 এর জন্য আয়ের মান হচ্ছে 5t, সো এটাকে স্কোয়ার করব dt। আবার 2 to 4 এর জন্য এটার আয়ের ভ্যালু হচ্ছে -10। আমরা জিনিসটাকে মিন করতেছি, মানে মিন বলতে
অ্যাভারেজ বোঝাচ্ছে এখানে, অ্যান্ড হোল কমপ্লিট সাইকেলটা নিতে হবে। রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ার, রুট নিছি, মিন করছি এবং ভ্যালুগুলার স্কোয়ার করছি। এখানে ইন্টিগ্রেশন বোঝাচ্ছে যে পুরা জিনিসটা সামেশন, the summation of the products divided by the number of samples. আচ্ছা 5t স্কোয়ার করলে 25t স্কোয়ার, টি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, টি কিউব বাই 3। এটার আছে লিমিট আছে 0 টু টি, আর মাইনাস 10 স্কোয়ার, এটা 100 হয়ে যাবে। আর এখানে কোনো এটা কনস্ট্যান্ট যদি ইন্টিগ্রেন্টের বাইরে চলে যায় শুধু থাকবে টি পার্ট, মানে কিছু থাকবে না। ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ টি, আর এখানে লিমিট হচ্ছে 2 টু 4। এখন আমরা লিমিটগুলো বসায় দিলে ক্যালকুলেশন করলে একটা ডেফিনেট ভ্যালু পাবো কারেন্টের, আইআরএমএস পেয়ে যাব। কারণ আইআরএমএস ভিআরএমএস এগুলো ডিসি ইকুইভ্যালেন্ট। সো এদেরকে ডিসির জন্য আমরা যে সূত্রগুলো পড়ছি, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, এই সূত্র বসাতে পারবো। সো পাওয়ার অ্যাবসর্ব বাই 2 ওহম রেজিস্টার, পি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আরএমএস ইন্টু আর। এই আরএমএস এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, আমরা পাওয়ার অ্যাভারেজ পাওয়ার অ্যাবসর্ব বাই দ্য রেজিস্টারও পেয়ে গেলাম। সরি। আচ্ছা, ইফেক্টিভ আর আরএমএস ভ্যালুর আরেকটা ম্যাথ দেখতেছি আমরা। The waveform shown in figure is a half-wave rectified sine wave. The sine wave এর half-wave rectified form. Find মানে half rectified মানে একটা অংশ কাটা গেছে, নেগেটিভ অংশটা। Find the RMS value and the amount of average power dissipated in a 10 ohm resistor. আচ্ছা, এখানে দেওয়া আছে y axis-এ দেওয়া আছে ভোল্টেজ, আর x axis-এ দেওয়া আছে টাইম। এখন এই ভোল্টেজ সিগন্যালটা পিরিয়ডিক ওভার টাইম পিরিয়ড 2 পাই। সো টাইম পিরিয়ড উড বি 2 পাই। এই 2 পাই পর সিগন্যালটা রিপিট করতেছে। সো টি ইজ ইকুয়ালস টু 2 পাই, আমরা টাইম পিরিয়ডটা পেয়ে গেলাম। এখন আমাদের সিগন্যালটা কেমন দেখি। এখানে কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু বলা নেই। যখনই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি উল্লেখ করা না থাকে তখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ধরে নিতে হয়। দেখতে বলাই দিছে যে হাফ ওয়েভ রেকটিফাইড সাইন ওয়েভ, সো ইটস এ সাইন ফাংশন, আর এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ইজ 10। সো 0 টু পাই লিমিটের জন্য, টি যখন 0 টু পাই লিমিটের মধ্যে আছে তখন ভোল্টেজ সিগন্যালটা হবে 10 ভিএম সাইন ওমেগা টি। বলা আছে যে রেকটিফাইড সাইন ওয়েভ, ভিএম এখানে হচ্ছে 10 আর সাইন ওমেগা টি, ওমেগার মান এখানে 1 ধরে নিচ্ছে, কারণ ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি উল্লেখ করা নাই। আর পাই টু 2 পাই রেঞ্জের জন্য আমাদের ভ্যালু হচ্ছে 0। যখন টি এর ভ্যালু পাই থেকে 2 পাইয়ের মধ্যে তখন এর কোনো ভ্যালু নাই। আচ্ছা, মানে আমাদের ভোল্টেজের আরএমএস ভ্যালুটা বের করে ফেলি। এখানে রুটটা দেয় না কারণ ভি স্কোয়ার আরএমএস দিছে, ভি স্কোয়ার ডাইরেক্ট সূত্র বসাবে বলে দিছে। আপনারা রুট মিন স্কোয়ারই করবেন, অথবা এভাবে রেখে করলেও সমস্যা নেই, যেহেতু আলটিমেটলি আমাদের অ্যাভারেজ পাওয়ারটা বের করতে হবে। রুট যদি ভি আরএমএস লেখেন, রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ার অফ ইটস ভ্যালুস। আচ্ছা, এখন এটাকে আবার রেঞ্জ অনুযায়ী ভাগ করে লিখলাম, এই যে 1 ওভার টাইম পিরিয়ড 2 পাই ব্র্যাকেট 0 টু পাইয়ের জন্য ভ্যালুটার স্কোয়ার ডিটি প্লাস সামেশন অফ পাই টু 2 পাই 0 স্কোয়ার ডিটি। এই পোর্শনটার মান 0, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0। এখন
সাইন স্কোয়ার টি, সাইন স্কোয়ার টি টু সাইন স্কোয়ার থিটা, এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টু থিটা। আচ্ছা, ভি স্কোয়ার আর এম এস ইকুয়ালস টু, এখানে রুটটাকে না লিখে ভি স্কোয়ার আর এম এস দিচ্ছে 1/2 পাই 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to পাই 100, 10 স্কোয়ার করে 100, আর 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা বসাইছে, সো ডিভাইডেড বাই 2, 1 মাইনাস কস টু থিটা, থিটা এখানে ওমেগা তো 1ই, কস 2t ডিটি। আচ্ছা, আর এই সাইনোসয়েডের হাফ সাইকেল, এটা কিন্তু হাফ সাইকেল মানে 0 to পাই, এখানে কিন্তু আপনি কোসাইন টার্মটাকে 0 লিখতে পারবেন না। 0 to 2 পাই যদি থাকতো তাহলে আপনি বলতেন যে এই টার্ম এর অ্যাভারেজ 0, কারণ পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলকে ক্যান্সেল করছে। এখানে হবে এই যে এই টার্মটাকে ইন্টিগ্রেট করলে থাকবে 1কে ইন্টিগ্রেশন করলে থাকবে শুধু টি, আর রেঞ্জ থাকবে 0 to পাই, আর মাইনাস কস 2tকে ইন্টিগ্রেট করলে সাইন 2t ডিভাইডেড বাই 2, সহগটা ডিভাইড হবে সাইন 2t ডিভাইডেড বাই 2, আর এটার রেঞ্জ দিয়ে দিছে। এখন এই রেঞ্জটা বসালে একটা ভ্যালু পাবো 25, ভিআরএমএস এর ভ্যালু থাকবে তাহলে রুট করলে 5 volts, and average power absorbed by the 10 ohm resistor is V square RMS divided by R, V square RMS divided by R। এখান থেকে আমরা পাওয়ার অ্যাবজর্ব বাই 10 ওহম রেজিস্টার পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমি এক্সট্রা একটা পার্ট দিছি, এটা বইয়ে উল্লেখ করা নাই। আপনারা অনেকগুলা কনসেপ্ট অলরেডি দেখছেন আজকে, আপনারা দরকার হলে ভিডিওটা বারবার দেখেন, বই পড়েন, এই স্লাইডটা দেখে ম্যাথ সলভ করে ট্রাই করেন, আপনাদের কাছে ইনশাআল্লাহ এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই কনসেপ্টটা বইয়ে মানে এই চ্যাপ্টারে উল্লেখ করা নাই, আমি নিজের থেকে অ্যাড করছি, কারণ অ্যাভারেজ ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট এটাও খুব ইম্পর্ট্যান্ট। আপনারা ইলেকট্রনিক্স বলেন বা ইলেকট্রিক্যাল সার্কিটস বা যে কোনো কিছুতে বলেন, অনেক জায়গায় অ্যাভারেজ ভ্যালু উল্লেখ করা থাকে। এখন একটা সাইনোসয়েড, আমরা অনেকবার বারবার বলছি যে একটা সাইনোসয়েডের অ্যাভারেজ যদি আমরা কমপ্লিট সাইকেল নেই সেটা 0 হবে, কারণ পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলকে পুরোপুরি ক্যান্সেল আউট করে। দেখে এখানে কী বলা, অ্যাভারেজ ভ্যালুজ অফ অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ওভার এখানে কারেন্ট দুইবার লেখছে, ওভার ওয়ান কমপ্লিট সাইকেল ইজ 0 cause they are symmetrical about time axis। এই যে সিগন্যালটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল, পজিটিভ হাফ সাইকেল অ্যান্ড নেগেটিভ হাফ সাইকেল একজন আরেকজনকে ক্যান্সেল করবে যদি আপনি ওয়ান কমপ্লিট সাইকেলে তাদের অ্যাভারেজটা নেন। একটা কমপ্লিট সাইকেলে আপনি যদি একটা সাইনোসয়েডের অ্যাভারেজ নেন, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলটাকে ক্যান্সেল করবে, পজিটিভ হাফ সাইকেলটা নেগেটিভ হাফ সাইকেলকে ক্যান্সেল করবে। সো average value of voltage and current over one complete cycle will always be 0. Therefore, the average value of alternating voltage and current means half cycle average unless otherwise mentioned. So আমরা যখন বলবো average value of alternating current or voltage, সেটা সব সময় বোঝাবে যে হাফ সাইকেল অ্যাভারেজ, কারণ ফুল সাইকেল অ্যাভারেজ উড বি 0। সো অ্যাভারেজ ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট যে সকল জায়গায় আপনি দেখবেন যদি অন্যথা মেনশন করা না থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা হাফ সাইকেল অ্যাভারেজ বোঝাচ্ছে। Hence, in this case, the average value is obtained by considering the instantaneous values of sinusoid over one half cycle only. আপনি সিম্পলি চিন্তা করেন একটা সাইনোসয়েড, এটার পজিটিভ হাফ সাইকেল যদি কমপ্লিট সাইকেলটার অ্যাভারেজ নেন, পজিটিভ হাফ সাইকেলটা নেগেটিভ হাফ সাইকেলকে ক্যান্সেল করে।
সো আমরা অ্যাভারেজ ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বলতে ফার্স্ট হাফ সাইকেল এর অ্যাভারেজটাই বুঝাই। আচ্ছা, এখন আমরা একটা কারেন্ট ধরছি আইটি, আই এম সাইন থিটা। দেয়ারফর আই অ্যাভারেজটা হবে 0 to pi ইন্টিগ্রেশন ফ্রম 0 to pi, কারণ সাইনোসয়েডের পিরিয়ডটা হচ্ছে 2 পাই রিজিয়ন। 0 to 2 pi হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। সো হাফ সাইকেল হবে 0 to pi। 0 to pi integration from 0 to pi I d theta divided by the sample range, that means pi। আচ্ছা, এখন এই I এর ভ্যালু যদি আমরা বসাই, I m sin theta, I m হচ্ছে একটা কনস্ট্যান্ট, I mটা এই পাশে নিলাম, I m divided by pi integration of sin theta d theta, integration of sin theta is minus cos theta, আর এই রেঞ্জটা পাশে বসাইলো minus cos pi minus cos 0, that means minus cos pi এর মান হচ্ছে -1, that would be 1, and minus cos 0 এর মান হচ্ছে 1। আচ্ছা, ভুল করছি, আচ্ছা মাইনাস cos theta, হ্যাঁ মাইনাস cos pi মাইনাস ইন্টু -1 থাকবে, মাইনাস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1, -1 হবে, এই 1 প্লাস 1 মিলে 2 হবে, 2 im বাই পাই। VRMS এর জন্য আমরা দেখছিলাম যে VRMS is equals to 0.707 VM or IRMS equals to 0.707 IM। অ্যাভারেজ ভ্যালুর ক্ষেত্রে 2কে পাই দিয়ে এখানে ভাগ করলে থাকবে 0.637 IM। সো অ্যাভারেজ ভ্যালু ইজ 0.637 of maximum value। I average is equals to 0.637 into IM। V average would be 0.637 into VM। আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা অ্যাপারেন্ট পাওয়ার ফ্যাক্টর, তারপর কমপ্লেক্স পাওয়ার, তারপর কনজারভেশন অফ এসি পাওয়ার আর অ্যাপ্লিকেশনগুলো দেখব নেক্সট ক্লাসগুলোতে। আজকে এই ক্লাস এ পর্যন্তই থাকবে। আমরা মেবি আর 2টা ক্লাস পাবো এই সিলেবাস শেষ করার জন্য, 2টা বা 3টা। আমাদের এই নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে চ্যাপ্টার 12 ধরতে হবে। আমরা চ্যাপ্টার 12 পর্যন্ত একদম কমপ্লিট শেখার চেষ্টা করব। আপনারা ভিডিওটা বারবার দেখবেন আর বই পড়বেন, এক্সারসাইজগুলো করবেন আর ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। আর আজকে 4:45-এর দিকে একটা মিটিং দিব গুগল মিটে, আপনারা প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।